ভারত স্বাধীন হলো। মাওলানা আবুল কালাম আজাদের লেখা ভারত ভাগ নিয়ে আন্দোলনের নানা দিক, রাজনৈতিক পরিস্থিতি, ইতিহাসের ঘটনাগুলো নিয়ে তার অভিজ্ঞতা এবং তার বিশ্লেষণ। এই বইটি ইতিহাস প্রেমী ও গবেষকদের জন্য খুবই মূল্যবান একটি বই। ভারতীয় কংগ্রেস যে সেকুলারিজম ও জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করতে চেয়েছিল, তাকে মাওলানা আজাদের মতো করে আর কেউ ধারণ করতে পেরেছিল কিনা সন্দেহ রয়ে যায়। তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রবল সমর্থক ছিলেন এবং তিনি ধর্মের ভিত্তিতে দেশভাগের বিপক্ষে ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালের 11 নভেম্বর মক্কায় এবং মৃত্যু হয় 1958 সালের 22 ফেব্রুয়ারি। আসুন আজ আমরা পাঠ করব তার বয়ানে ভারত স্বাধীন হলো। এই বইটি আমরা 8টি খণ্ডে প্রকাশ করব এবং অবশ্যই পূর্ণাঙ্গ সংস্করণটি এখানে পাঠ করা হবে। এই পূর্ণাঙ্গ সংস্করণটি প্রকাশিত হয়েছিল 1989 সালে ওরিয়েন্ট লংম্যান প্রাইভেট লিমিটেড থেকে। এই পর্বে আমরা পাঠ করব 3টি অংশ: ইউরোপে যুদ্ধ, আমি কংগ্রেস সভাপতি হলাম এবং একটি চীনা গর্ভনাটিকা। তাহলে শুরু করা যাক ভারত স্বাধীন হলো বইটির 2য় খণ্ড। 2. ইউরোপে যুদ্ধ। আগের অধ্যায়ে যেসব ঘটনার কথা বলা হয়েছে তার পটভূমিতে ছিল আসন্ন যুদ্ধের থমথমে ভাব। এই গোটা পর্ব জুড়ে ইউরোপে এক আন্তর্জাতিক সংকট ক্রমশ ঘনিয়ে উঠছিল। দিন দিন এটা স্পষ্ট হচ্ছিল যে যুদ্ধ ঠেকানো যাবে না। জার্মান রাইখ অস্ট্রিয়াকে কুক্ষিগত করার ঠিক পরে পরেই সুদেতেল্যান্ড দাবি করে বসল। মিস্টার চেম্বারলেইন নাটকীয়ভাবে ছুটে গেলেন মিউনিখে। তা থেকে প্রায় বোঝাই গেল এবার যুদ্ধ বাঁধবেই। জার্মানি আর ব্রিটেনের মধ্যে একটা বোঝাপড়া হলো। বিনা যুদ্ধে চেকোস্লোভাকিয়ার একাংশ চলে গেল জার্মানদের দখলে। তখনকার মতো যুদ্ধ এড়ানো গেছে বলে মনে হলেও পরবর্তী ঘটনাবলিতে প্রমাণ হয়ে গেল যে মিউনিক চুক্তি শান্তি স্থাপনের সহায়ক হয়নি, বরং উল্টে তা যুদ্ধ আরও ঘনিয়ে আনল। 1 বছরের মধ্যেই গ্রেট ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হল। ইউরোপে এইসব ঘটতে থাকায় কংগ্রেস স্বস্তিবোধ করেনি। 1939 মার্চের ত্রিপোলিতে কংগ্রেস অধিবেশনে নিম্নোক্ত প্রস্তাবটি গৃহীত হয়: ব্রিটিশের যে পররাষ্ট্র নীতি পরিণতি হল মিউনিক চুক্তি, ইঙ্গো ইতালীয় রফা আর বিদ্রোহী স্পেনের স্বীকৃতি, সেই নীতিকে কংগ্রেস এত দ্বারা পুরোপুরিভাবে নামঞ্জুর করেছে। ইচ্ছাপূর্বক গণতন্ত্রের প্রতি বিশ্বাসঘাতকতা, ক্রমাগত প্রতিশ্রুতি ভঙ্গ, যৌথ নিরাপত্তা ব্যবস্থার অবসান ঘটানো এবং গণতন্ত্র ও স্বাধীনতার বৈরী সরকারগুলির সঙ্গে সহযোগিতা, এই হলো এই নীতির স্বরূপ। এই নীতির ফলে পৃথিবী হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক নৈরাজ্যের এমন এক ক্ষেত্র যেখানে নিষ্ঠুর পশুবল বাজিমাত করছে আর ফুলে ফেঁপে উঠছে বিনা প্রতিরোধে। তারই হাতে বিভিন্ন জাতির ভবিতব্য এবং শান্তির নাম করে ভয়ঙ্করতম যাবতীয় যুদ্ধের বিশাল প্রস্তুত চলছে। আন্তর্জাতিক নীতিবিরোধ মধ্য আর দক্ষিণ পশ্চিম ইউরোপ এমন অধপাতে গেছে যে সারা দুনিয়া বিভীষিকার চোখে দেখছে ইহুদি জাতের মানুষের বিরুদ্ধে নাৎসি সরকারের সংগঠিত সন্ত্রাস এবং শহরে শহরে অসামরিক বাসিন্দাদের ওপর আর অসহায় উদ্বাস্তুদের ওপর বিদ্রোহী সেনাদলের বিমান থেকে ক্রমাগত বোমাবর্ষণ। যে ব্রিটিশ পররাষ্ট্র নীতি ফ্যাসিস্ট শক্তিকে এক নাগারে সাহায্য জুগিয়েছে এবং গণতান্ত্রিক দেশগুলোর ধ্বংস সাধনের কাজে হাতে হাত মিলিয়েছে, সেই নীতি থেকে কংগ্রেসই নিজেকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রাখছে। সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ, কংগ্রেস সমানভাবে এই দুয়ের বিরোধী। কংগ্রেস দৃঢ়ভাবে মনে করে
যে বিশ্বের শান্তি আর প্রগতির জন্যে এই দুয়েরই অবসান চায়। কংগ্রেসের মতে ভারতের পক্ষে একান্ত প্রয়োজন হল স্বাধীন জাতি হিসেবে এমনভাবে নিজস্ব পররাষ্ট্রনীতি চালনা করা যাতে সাম্রাজ্যবাদ আর ফ্যাসিবাদ দুটোরই শতহস্তে দূরে থেকে ভারত তার শান্তি আর স্বাধীনতার পথ ধরে এগোতে পারবে। আন্তর্জাতিক দৃশ্যপটে ঝড়ঝঞ্ঝা যতই ঘনিয়ে আসছিল ততই ঘোরতর বিষাদে গান্ধীজির মন ভরে উঠছিল। এই গোটা পর্ব জুড়ে গান্ধীজি এক নিদারুণ মানসিক সংকটের মধ্যে পড়ে কষ্ট পাচ্ছিলেন। ইউরোপ আর আমেরিকার নানা সমিতি আর ব্যক্তিবর্গ তার কাছে ব্যগ্রতা জানাচ্ছিল যে আসন্ন যুদ্ধ ঠেকাবার জন্য তিনি কিছু করুন। এইসব আবেদন তার ব্যক্তিগত দুঃখ আরও ভারাক্রান্ত করে তুলেছিল। সারা দুনিয়ার শান্তিবাদীরা শান্তি রক্ষার কাজে তাকেই স্বাভাবিকভাবে তাদের নেতা হিসেবে দেখেছিল। গান্ধীজি গভীরভাবে এ বিষয়ে ভেবে শেষ পর্যন্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে প্রস্তাব করেন যে এই আন্তর্জাতিক সংকটে ভারতের দৃঢ় মত ঘোষণা করতে হবে। আসন্ন যুদ্ধে ভারত কোনো ক্রমেই যোগ দেবে না, এমনকি তাতে যদি ভারত স্বাধীনতা লাভ করে তাহলেও নয়। এই ছিল গান্ধীজির মত। এই প্রশ্নে গান্ধীজির সঙ্গে আমার মতে মেলেনি। আমার মত ছিল ইউরোপ দুই শিবিরে বিভক্ত। এক শিবিরের প্রতিনিধি হলো নাৎসিবাদ আর ফ্যাসিবাদ, অন্য শিবিরের প্রতিনিধি হলো গণতান্ত্রিক শক্তিবর্গ। এই দুই শিবিরের মধ্যকার লড়াইতে এই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই যে ভারতের উচিত গণতান্ত্রিক শিবিরের পক্ষ নেওয়া। অবশ্য যদি ভারত স্বাধীনতা পায়, তবে ব্রিটিশ যদি ভারতের স্বাধীনতা স্বীকার না করে তাহলে এটা আশা করা যায় না যে নিজের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে ভারত অন্যান্য দেশের স্বাধীনতার জন্যে লড়াই করবে। সে অবস্থায় ব্রিটিশ সরকারের যুদ্ধ প্রচেষ্টায় ভারত অসহযোগিতা করবে এবং কোনো রকম সাহায্য করবে না। অন্যান্য বিভিন্ন প্রশ্নের মতন এই প্রশ্নেও কংগ্রেস ওয়ার্কিং কমিটির মধ্যে মতভেদ ছিল। সত্যি বলতে কি, কোনো কোনো সদস্যের দৃষ্টি স্বচ্ছ ছিল না। পণ্ডিত জওহরলাল নেহরু সাধারণভাবে আমার সঙ্গে একমত ছিলেন, কিন্তু অন্য অনেকে মনে করলেন যে তারা গান্ধীজির পক্ষ নেবেন। অবশ্য এটা তারা বুঝতে পারছিলেন যে গান্ধীজির নীতি যথাবিহিতভাবে অনুসরণ করলে শেষ পর্যন্ত একটা অচল অবস্থায় গিয়ে পড়তে হবে। সুতরাং তারা ফাপড়ে পড়লেন এবং কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে এসব বিষয়ে শুধু আলোচনাই সার হলো, কোনো সিদ্ধান্ত নেওয়া গেল না। কংগ্রেসের যখনই এই দ্বিধাগ্রস্ত ভাব, ঠিক তখনই যুদ্ধ ঘোষণার ঠিক পরে পরেই ভারতের সংকট পাকিয়ে তোলা হলো। 1939-এর 3রা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সময় কমনওয়েলথভুক্ত দেশগুলোকেও যুক্তরাজ্য যুদ্ধ ঘোষণা করার আবেদন জানালো। ডমিনিয়নের পার্লামেন্টগুলো বসে যুদ্ধ ঘোষণা করল। ভারতের ক্ষেত্রে বড়লাট স্বয়ং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। সেক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভার আনুষ্ঠানিক পরামর্শ নেওয়ারই বালাই রইল না। বড়লাটের এই কাজ থেকে আরও একবার পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে ব্রিটিশ সরকার ভারতকে তার আজ্ঞাবহ দাস মনে করে। এমনকি যুদ্ধের মতন একটি বিষয়েও ভারতের নিজের পথ নিজের ঠিক করার অধিকার মানতে ইচ্ছুক নয়। ভারতকে যখন অভদ্রভাবে যুদ্ধে টেনে নামানো হলো, গান্ধীজির মানসিক অশান্তি প্রায় সহ্যের সীমা ছাড়ালো। যুদ্ধে ভারতের যোগ দেওয়ার ব্যাপারটা তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। কিন্তু তার যাই মনে হোক, সরকারের জারি করা বিধান ভারতকে যুদ্ধে ভিড়িয়ে দিল। 1939-এর 8 থেকে 15ই সেপ্টেম্বর ওয়ার্ধায় অনুষ্ঠিত ওয়ার্কিং কমিটির বৈঠকে পাশ হওয়া প্রস্তাবে কংগ্রেসের মত পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো। এই প্রস্তাবটি যুদ্ধের প্রতি কংগ্রেসের মনোভাব এবং আন্তর্জাতিক ক্ষেত্রে গণতন্ত্রগুলির ভূমিকা সম্পর্কে একটি সুস্পষ্টতম ঘোষণা। এই বিষয়ের উপর লেখা যে কোনো গ্রন্থেই তা পাওয়া যাবে বলে এখানে আর তার উদ্ধৃতি দিচ্ছি না। 3. আমি কংগ্রেস সভাপতি হলাম।
1939-এর 3রা সেপ্টেম্বর ইউরোপে যুদ্ধ বাধল। 1 মাস যেতে না যেতেই জার্মানদের অস্ত্রাঘাতে পোল্যান্ড ধরাশায়ী হলো। পোলদের দুর্গতির বোঝা আরও বাড়ল, কারণ সোভিয়েত ইউনিয়ন তাদের দেশের পূর্বাংশের অর্ধেক দখল করে নিয়েছিল। পোলদের সামরিক প্রতিরোধ গুঁড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইউরোপে একটা অস্বস্তিকর ঠান্ডা ভাব নেমে এলো। ফ্রান্স আর জার্মানি তাদের বলশালী সীমান্তে পরস্পরের মুখোমুখি হলো, কিন্তু বড় আকারের লড়ালড়ি তখনকার মতো বন্ধ রইল। সবারই তখন মনের অবস্থা হলো কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু তাদের এই কায়াহীন ভয় তখনও অস্পষ্ট আর অনির্দিষ্ট। ভারতেও তখন একটা থমথমে করা ভয়ের ভাব। আশেপাশের এই অনিশ্চিত এবং আতঙ্কজনক অবস্থায় কংগ্রেসের সভাপতিত্বের প্রশ্নটা নতুন গুরুত্ব পেল। এর আগের বছরে এই পদ গ্রহণ করার জন্য আমার উপর চাপ এসেছিল, কিন্তু নানা কারণে আমি তখন রাজি হইনি। আমার মনে হলো বর্তমান অবস্থা ঠিক আগের মতো নয়। এক্ষেত্রে আমি যদি ফের অস্বীকার করি তাহলে আমার কর্তব্যে গাফিলতি হবে। যুদ্ধে ভারতের যোগদানের প্রশ্নে আগেই আমি গান্ধীজির সঙ্গে আমার মত পার্থক্যের কথা জানিয়েছিলাম। আমার মনে হলো যুদ্ধ শুরু হয়েই গেছে। গণতান্ত্রিক শক্তিবর্গের পক্ষ নেওয়ার ব্যাপারে ভারতের এখন আর কোনো দ্বিধা থাকা উচিত নয়। তাহলেও প্রশ্ন দাঁড়াচ্ছে, ভারত নিজে শৃঙ্খলাবদ্ধ থেকে কি করে অন্যের স্বাধীনতার জন্যে লড়াই করবে? ব্রিটিশ সরকার যদি এখনই ভারতের স্বাধীনতা ঘোষণা করে তাহলে সমস্ত ভারতবাসীর অবশ্য কর্তব্য হবে জাতির স্বাধীনতার জন্যে সর্বস্ব ত্যাগ করা। সুতরাং আমার মনে হলো যুদ্ধের এই সংকটকালে আমার কর্তব্য হবে আমাকে যে দায়িত্বই নিতে বলা হোক আমার তা গ্রহণ করা। গান্ধীজি যখন আবার আমাকে কংগ্রেস সভাপতি হওয়ার জন্য বললেন, আমি তৎক্ষণাৎ তাতে রাজি হলাম। সভাপতির পদের নির্বাচনে খুব একটা প্রতিযোগিতা হয়নি। শ্রীযুক্ত এম.এন. রায় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে প্রচুর ভোটে হেরে যান। রামগড়ে কংগ্রেস অধিবেশন বসল এবং তাতে যে প্রস্তাব পাশ হলো সেই প্রস্তাবে আমার প্রদত্ত সভাপতির ভাষণের মতামত বহুলভাবে প্রতিফলিত হলো। প্রস্তাবটি ছিল এই: ইউরোপের যুদ্ধের ফলে যে ঘোরালো আর সংকটজনক অবস্থার সৃষ্টি হয়েছে এবং এ ব্যাপারে ব্রিটিশের যে নীতি সেসব বিচার বিবেচনা করে এই কংগ্রেস যুদ্ধ পরিস্থিতির সংক্রান্ত AICCর আর ওয়ার্কিং কমিটির গৃহীত প্রস্তাব আর কার্যকলাপ অনুমোদন করছে। ব্রিটিশ সরকার ভারতীয় জনসাধারণের কোনো রকম মত না নিয়েই ভারতকে যুদ্ধমান পক্ষ বলে ঘোষণা করেছে এবং ভারতের সম্পদকে এই যুদ্ধের কাজে লাগাচ্ছে। কংগ্রেস তাদের এই আচরণকে ভারতবাসীর প্রতি অসম্মান সূচক বলে মনে করে। আত্মসম্মান সম্পন্ন এবং স্বাধীনতাপ্রিয় কোনো মানুষ কখনোই তা মেনে নিতে বা সহ্য করতে পারে না। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারত সম্পর্কে ইদানিং যা কিছু বলা হয়েছে তাতে দেখা গেছে যে গ্রেট ব্রিটেন মূলত এই যুদ্ধ চালাচ্ছে সাম্রাজ্যবাদী উদ্দেশ্য চরিতার্থ করার জন্যে। সে চায় তার সাম্রাজ্যকে শক্তিশালী করতে, যার ভিত্তিতে আছে একদিকে ভারত এবং অন্যদিকে এশিয়া আর আফ্রিকার অন্যান্য দেশের মানুষের শোষণ। এই অবস্থায় এটা স্পষ্ট যে কংগ্রেস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধের শরিক হতে পারে না, কেননা তার অর্থ হবে এই শোষণকে চলতে দেওয়া এবং বরাবরের মতো কায়েম করা। সুতরাং গ্রেট ব্রিটেনের স্বার্থে ভারতীয় সৈন্যদের যেভাবে লড়ানো হচ্ছে এবং যুদ্ধের জন্য ভারত থেকে যেভাবে লোকজন আর মাল মশলা চালান করা হচ্ছে, কংগ্রেস ঘোরতরভাবে তার বিরোধিতা করছে। ভারতে যেভাবে সৈন্যদলে লোক ভর্তি করা এবং টাকা পয়সা তোলা হচ্ছে তার কোনোটাকেই ভারতের স্বেচ্ছায় অংশগ্রহণ বলা যায় না। যারা কংগ্রেসের অনুবর্তী তারা লোকবল, অর্থবল বা জিনিসপত্র জুগিয়ে এই যুদ্ধ উদ্যোগে সাহায্য করতে অক্ষম। কংগ্রেস পুনর্বার এই মর্মে ঘোষণা করছে যে পূর্ণ স্বাধীনতার চেয়ে কম কিছু ভারতীয় জনগণ গ্রহণ করবে না। সাম্রাজ্যবাদের কক্ষপুটে ভারতীয় স্বাধীনতার কোনো ঠাঁই নেই এবং সাম্রাজ্যের কাঠামোয় ডোমিনিয়ন মানে স্বায়ত্তশাসিত উপনিবেশ বা অন্য কোনো অবস্থা ভারতের ক্ষেত্রে একেবারেই অপ্রযোজ্য। একটি মহান জাতির মর্যাদার সঙ্গে তা খাপ খায় না এবং নানা দিক থেকে
ব্রিটিশ নীতি আর অর্থনৈতিক কাঠামোর সঙ্গে ভারতকে বেঁধে রাখবে। প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত গণপরিষদ মারফত একমাত্র ভারতের জনগণই পারে নিজেদের সংবিধান রচনা করতে এবং পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে তাদের সম্পর্ক নির্ণয় করতে। কংগ্রেস আরও মনে করে যে বরাবরের মতোই সাম্প্রদায়িক মতৈক্যে পৌঁছতে যদিও সর্বদাই সে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যেতে প্রস্তুত, গণপরিষদের ভেতর দিয়ে ছাড়া এই সমস্যার কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়। গণপরিষদে বিভিন্ন সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু গোষ্ঠীদের নির্বাচিত প্রতিনিধিদের সম্মতিক্রমে অথবা মতানৈক্য হলে সালিসির সাহায্যে সমস্ত স্বীকৃত সংখ্যালঘুর অধিকারসমূহ রক্ষিত হবে। এর কোনো বিকল্পই চূড়ান্ত হতে পারবে না। ভারতের সংবিধানের বুনিয়াদ হবে স্বাধীনতা, গণতন্ত্র আর জাতীয় ঐক্য। কংগ্রেস ভারতকে বিভক্ত করা বা তার জাতিসত্তার বিভাজনের যে কোনো চেষ্টারই বিরুদ্ধে। কংগ্রেসের বরাবরের লক্ষ্য এমন এক সংবিধান যাতে গোষ্ঠী ও ব্যক্তির পরিপূর্ণ স্বাধীনতা ও বিকাশের সুযোগ গ্যারান্টি থাকবে এবং যাতে সামাজিক অবিচারের জায়গায় ন্যায়তর সামাজিক ব্যবস্থার পতন হতে পারবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছ থেকে সভাপতির কর্মভার নেওয়ার পর আমার অন্যতম প্রধান কাজ হলো ওয়ার্কিং কমিটির পুনর্গঠন। আগেরকার সদস্যদের মধ্যে থাকলেন শ্রীমতী সরোজিনী নাইডু, সর্দার বল্লভভাই প্যাটেল, শেঠ যমুনালাল বাজাজ কোষাধ্যক্ষ, শ্রী জে.বি. কৃপালিনী সাধারণ সম্পাদক, খান আব্দুল গফ্ফর খান, শ্রী ভুলাভাই দেশাই, শ্রী শশাঙ্ক রাও দেও, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর আমি। ডক্টর রাজেন্দ্র প্রসাদের কমিটিতে উল্লেখযোগ্য অনুপস্থিতদের মধ্যে ছিলেন জওহরলাল নেহেরু। গান্ধীজির সঙ্গে মতপার্থক্যের দরুন সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতিত্ব থেকে ইস্তফা দিলে জওহরলাল দূরে সরে থাকেন। সেই সঙ্গে শ্রী শ্রী রাজাগোপালাচারী, ডক্টর সৈয়দ মাহমুদ এবং শ্রী আসফ আলীকে কমিটিতে যোগ করি। পরে 15তম নামটি ঘোষণা করার কথা ছিল, কিন্তু কংগ্রেস অধিবেশনের কিছু পরেই আমরা গ্রেফতার হয়ে গেলাম। ফলে দীর্ঘদিন ওই আসনটি শূন্য থেকে গেল। কংগ্রেসের ইতিহাসে এটা ছিল খুবই সংকটের সময়। বাইরের দুনিয়া কাঁপানো ঘটনাবলিতে আমরা উচাটন হচ্ছিলাম, তার চেয়েও আমরা বেশি উতলা হচ্ছিলাম নিজেদের নানান মতভেদে। আমি তখন কংগ্রেস সভাপতি। আমি চাইছিলাম ভারত যদি স্বাধীন হয় একমাত্র তাহলেই তাকে গণতন্ত্রের শিবিরে নিয়ে যাওয়া হবে। গণতন্ত্রের আদর্শ এমন যার প্রতি ভারতের টান ছিল প্রবল। ভারতের বন্দন দশাই ছিল আমাদের পথের একমাত্র কাঁটা। অবশ্য গান্ধীজির ছিল অন্য মত। তার কাছে প্রশ্নটা ছিল শান্তিবাদের, ভারতের স্বাধীনতার নয়। আমি খোলাখুলি ঘোষণা করেছিলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো শান্তিবাদী সংগঠন নয়, আসলে তা ভারতের স্বাধীনতা লাভের হাতিয়ার। সুতরাং আমি মনে করেছিলাম যে গান্ধীজি যে প্রশ্ন তুলেছেন তা অবান্তর। যাই হোক, গান্ধীজি তার মত বদলাতে রাজি হননি। এ বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন যে যুদ্ধ থেকে ভারতের সরে থাকা উচিত। তিনি বড়লাটের সঙ্গে দেখা করে তার এই অভিমত জানিয়ে নিলেন। সেই সঙ্গে তিনি ব্রিটিশ জনসাধারণকে লেখা একটি খোলা চিঠিতে আবেদন জানালেন যে তারা যেন হিটলারের সঙ্গে না লড়াই করে, তার বিরুদ্ধে আত্মিক বল প্রয়োগ করে। গান্ধীজির আবেদন ব্রিটিশ জনমনে যে সাড়া জাগায়নি তাতে মোটেই আশ্চর্য হওয়ার কিছু নেই, কেননা ততদিনে ফ্রান্সের পতন ঘটে গেছে এবং জার্মান শক্তি চূড়ান্ত সীমায় পৌঁছেছে। গান্ধীজির পক্ষে এটা ছিল খুব কঠিন সময়। গান্ধীজি দেখতে পাচ্ছিলেন যে যুদ্ধে বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে এবং তা রোধ করার কোনো ক্ষমতা নেই। তার মর্মপীড়া এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বেশ কয়েকবার এমনকি আত্মহত্যা করার কথাও বলেছিলেন। আমাকে তিনি বলেছিলেন যে যুদ্ধজনিত দুঃখ যন্ত্রণা ঠেকানোর ক্ষমতা যদি তার না থাকে তাহলে অন্তত তার জীবনের অবসান ঘটিয়ে এই জিনিস চোখে দেখার দায় থেকে রেহাই পেতে হবে। তিনি তার মতের পক্ষে আমার সমর্থন পাওয়ার জন্যে বারবার চাপ দিতে থাকেন। বিষয়টি আমি মনে মনে গভীরভাবে তলিয়ে দেখি, কিন্তু তার সঙ্গে কিছুতেই একমত হতে পারিনি। আমার কাছে অহিংসা ছিল লক্ষ্য সাধনের উপায়, মূল মন্ত্র নয়।
ভারতবাসী চাইলে নিশ্চয়ই অস্ত্র ধারণ করতে পারে, কিন্তু দেশের যা অবস্থা তাতে গান্ধীজির পন্থাই সঠিক, এই ছিল আমার মত। অতএব আমাদের অহিংসভাবে লড়াই করার যে সিদ্ধান্ত, সেটা আমাদের নিতে হয়েছিল অবস্থার গতিকে। এটা আমার কাছে এবং অন্যান্য বহু ভারতবাসীর কাছে মূল মন্ত্রের ব্যাপার ছিল না। লড়াই করে যদি স্বাধীনতা পাওয়া যেত, তাহলে আমরা অবশ্যই যুদ্ধে যোগ দিতাম। কংগ্রেস ওয়ার্কিং কমিটিতেও এই মূল বিষয়টিতে মতভেদ ছিল। গোড়ার পর্যায়ে পণ্ডিত নেহেরু, সর্দার প্যাটেল, শ্রী রাজাগোপালাচারী এবং খান আব্দুল গফ্ফার খান আমার পক্ষে ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আচার্য কৃপালনী এবং শ্রীশঙ্কর রাওদেও অবশ্য সর্বান্তকরণে গান্ধীজির পক্ষে ছিলেন। তারই মতো তারাও মনে করতেন যে স্বাধীন ভারতের যুদ্ধে যোগ দেওয়াটা একবার স্বীকার করে নিলে ভারতের অহিংস মুক্তি সংগ্রামের আদত ভিত্তিটাই লুপ্ত হয়ে যাবে। অন্যদিকে আমি মনে করতাম যে ভেতরকার স্বাধীনতার সংগ্রাম আর বাইরের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। স্বাধীনতা লাভের জন্য সংগ্রাম হলো এক জিনিস, দেশ স্বাধীন হওয়ার পর লড়াই করা হলো অন্য জিনিস। এই দুটি প্রশ্নকে গুলিয়ে ফেলা ঠিক নয়, এটাই ছিল আমার মত। সমস্যা ঘোরতর হয়ে উঠল 1940-এর জুলাইতে পুনায় অনুষ্ঠিত এআইসিসির বৈঠকে। কংগ্রেসের রামগড় অধিবেশনের পর ওয়ার্কিং কমিটির এটাই ছিল প্রথম বৈঠক। সভাপতি হিসেবে আমি আমার বিচার মাফিক প্রশ্নটি কমিটিতে পেশ করলাম। কমিটি আমাদের দৃষ্টিভঙ্গি অনুমোদন করল। সেই মতো দুটি প্রস্তাব পাশ হলো। প্রথম প্রস্তাবে আবারও বলা হলো যে কংগ্রেস বিশ্বাস করে ভারতের স্বাধীনতা লাভে অহিংসাই সঠিক পন্থা এবং এই পথই অনুসরণ করা হবে। দ্বিতীয় প্রস্তাবে ঘোষণা করা হলো যে নাৎসিবাদ ও গণতন্ত্রের লড়াইতে ভারতের ন্যায্য স্থান গণতান্ত্রিক শিবিরে। তাতে নিজে স্বাধীন না হওয়া পর্যন্ত ভারত গণতান্ত্রিক দেশগুলোর যুদ্ধ প্রচেষ্টায় যোগ দিতে পারছে না। চূড়ান্ত আকারে পাশ হওয়া প্রস্তাবগুলি আমার খসড়ার ভিত্তিতেই রচিত হলো। ভারতের মুক্তি সংগ্রামের ভিত্তি হিসেবে অহিংসাকে সমর্থন জানিয়ে যখন প্রস্তাব পাশ হলো, গান্ধীজি খুবই সন্তুষ্ট হয়েছিলেন। যুদ্ধ সম্পর্কে আমার মনোভাবের দরুন গান্ধীজির বোধহয় ভয় ছিল যে এআইসিসি হয়তো কংগ্রেসের নীতি হিসেবে অহিংসাকে বর্জন করবে। আমার কাছে পাঠানো একটি তার বার্তায় আমাকে তিনি অভিনন্দন জানিয়ে বললেন যে অভ্যন্তরীণ সংগ্রামে আমি অহিংসার পক্ষ সমর্থন করায় তিনি বিশেষভাবে খুশি হয়েছেন। তিনি মনে করেছিলেন যে দেশের লোকের বর্তমানে যা মনোভাব, তাতে স্বাধীনতার স্বীকৃতি হলে যুদ্ধে ভারতের যোগ দেওয়া উচিত। এই মর্মে আমার প্রস্তাবটি এআইসিসিতে সঙ্গে সঙ্গে গৃহীত হবে। এই কারণে অভ্যন্তরীণ সংগ্রামের ক্ষেত্রে অহিংসা সংক্রান্ত প্রস্তাবটি পাশ করার ব্যাপারে আমি এআইসিসিকে রাজি করাতে পারবো কিনা সে বিষয়ে গান্ধীজির সংশয় ছিল। যুদ্ধের প্রতি কী মনোভাব হবে এই নিয়ে অবশ্য ওয়ার্কিং কমিটির সদস্যদের মধ্যে দ্বিধার ভাব দেখা দিল। তারা কেউই একথা ভুলতে পারছিলেন না যে যুদ্ধে কোনোভাবে যোগ দেওয়ায় গান্ধীজির নীতিগতভাবে আপত্তি ছিল। তারা এও ভুলতে পারছিলেন না যে তারই নেতৃত্বে ভারতীয় মুক্তি সংগ্রাম কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। এই প্রথম কোনো মৌলিক প্রশ্নে গান্ধীজির সঙ্গে দ্বিমত হয়ে তারা তাকে একা করে দিচ্ছেন। মূল মন্ত্র হিসেবে অহিংসার প্রতি তার অটল বিশ্বাস ক্রমশ তাদের যুক্তি বিচারের ওপর ছাপ ফেলতে লাগল। পুনা বৈঠকের পর 1 মাসের মধ্যেই সর্দার প্যাটেল তার মত বদলে ফেলে গান্ধীজির দৃষ্টিভঙ্গি মেনে নিলেন। ক্রমে অন্যান্য সদস্যরাও ইতস্তত করতে লাগলেন। 1940-এর জুলাই মাসে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ওয়ার্কিং কমিটির আরও কয়েকজন সদস্য আমাকে লিখলেন যে তারা যুদ্ধ সম্পর্কে গান্ধীজির মতামত দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং তারা চান কংগ্রেস তার পথ অনুসরণ করুক। তাদের বক্তব্য হলো, যেহেতু আমি ভিন্নমত পোষণ করি এবং পুনায় এআইসিসি আমাকে সমর্থন করেছে, সুতরাং স্বাক্ষরকারীরা এ অবস্থায় ওয়ার্কিং কমিটির সদস্য পদে থাকতে পারবেন বলে মনে করছেন না। ওয়ার্কিং কমিটিতে নেতাকে সাহায্য করার জন্যে তারা মনোনীত হয়েছিলেন, কিন্তু যেহেতু একটি মৌলিক প্রশ্নে
তারা ভিন্ন মত পোষণ করছেন, সেই জন্যে পদত্যাগ করা ছাড়া তাদের গত্যন্তর নেই। বিষয়টি তারা গভীরভাবে খতিয়ে দেখেছেন। আমাকে তারা বিপদে ফেলতে চান না। তাই যতদিন তাদের মতভেদের দরুন কার্যক্ষেত্রে প্রত্যক্ষ কোনো প্রতিফলন দেখা না দিচ্ছে, ততদিন ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে থেকে যেতে তারা রাজি আছেন। অবশ্য ব্রিটিশ সরকার যদি আমার শর্তাবলী মেনে নেয় এবং যুদ্ধে যোগদান যদি জরুরি প্রশ্ন হিসেবে দেখা দেয়, তবে সেক্ষেত্রে পদত্যাগ ছাড়া তাদের আর কোনো উপায় থাকবে না বলে তারা মনে করেন। তারা এও বলেন যে এই বিষয়ে যদি আমার সায় থাকে, তাহলে তারা ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে থেকে যাবেন। অন্যথায় এই চিঠিকেই যেন তাদের পদত্যাগ পত্র হিসেবে গ্রহণ করা হয়। এই চিঠি পেয়ে আমি মর্মাহত হলাম। চিঠিতে জওহরলাল এবং রাজাজি ছাড়া ওয়ার্কিং কমিটির অন্য সব সদস্যেরই সই ছিল। এমনকি আগে যিনি আমার জোরালো সমর্থকদের একজন ছিলেন, সেই আব্দুল গফ্ফার খানও এই সময় তার মত বদলেছেন। আমার সহকর্মীদের কাছ থেকে আমি কখনো এই রকমের একটি চিঠি আশা করিনি। আমি তখনই উত্তরে তাদের লিখলাম যে আমি তাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি হৃদয়ঙ্গম করেছি এবং তাদের অবস্থান মেনে নিচ্ছি। ব্রিটিশ সরকারের এখনকার যে মনোভাব, তাতে ভারতীয় স্বাধীনতাকে ক্ষতি দেওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ না ব্রিটিশ মনোভাবের পরিবর্তন হচ্ছে, ততক্ষণ যুদ্ধে যোগদানের প্রশ্নটি নেহাত একটি কেতাবি ব্যাপার হয়ে থাকছে। সুতরাং আমি তাদের অনুরোধ করব, তারা যেন ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে থেকে যান। 1940-এর আগস্ট মাসে বৃহত্তর ক্ষমতাসহ একটি পরিবর্ধিত এক্সিকিউটিভ কাউন্সিল বা কার্য পরিষদের ভিত্তিতে সরকার কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়ে আলোচনার জন্য বড়লাট আমাকে আমন্ত্রণ জানান। এমনকি আমার সহযোগীদের সঙ্গে পরামর্শ না করেই আমি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করি। আমার মনে হয়েছিল যে কংগ্রেসের স্বাধীনতার দাবি আর বড়লাটের প্রস্তাবিত পরিবর্ধিত এক্সিকিউটিভ কাউন্সিল, এই দুয়ের মধ্যে কোনো সাদৃশ্য ছিল না। সেই কারণে তার সঙ্গে দেখা করাটা ছিল অনর্থক। পরে দেখলাম কংগ্রেসীদের অনেকেই আমার সেই সিদ্ধান্ত পছন্দ করেননি। তাদের মত হলো বড়লাটের আমন্ত্রণ গ্রহণ করে আমার উচিত ছিল তার সঙ্গে দেখা করা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলাম এবং এখনও করি যে আমার সিদ্ধান্ত নির্ভুল ছিল। এই ব্যাপারে গান্ধীজির প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ আলাদা। তার সঙ্গে অধিকাংশ কংগ্রেসীদের প্রতিক্রিয়ার কোনো মিল ছিল না। আমার সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন জানিয়ে তিনি আমাকে একটি চিঠি লিখলেন। তার মতে বড়লাটের সঙ্গে আমার দেখা করতে রাজি না হওয়াটা ছিল দৈবানুগ্রহের প্রতীক। ঈশ্বরের ইচ্ছা নয় যে ভারত এই যুদ্ধে যোগ দেয়। তার মতে আমি বড়লাটের সঙ্গে দেখা করতে যে অস্বীকার করেছি, তার মূলে ছিল এই কারণ। এখানে ব্যাপারটা মিটে যায়। কিন্তু অন্যদিকে গান্ধীজি ভয় পেয়েছিলেন যে আমি বড়লাটের সঙ্গে দেখা করলে হয়তো একটা রফা হয়ে যেতে পারত এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়ত। এর অল্প কিছুদিনের মধ্যেই গান্ধীজি ব্রিটিশের কাছে আরেকটি আবেদন জানালেন। আবারও তিনি তাদের অস্ত্র ত্যাগ করতে বললেন এবং আত্মিক শক্তি দিয়ে হিটলারকে বাধা দিতে বললেন। ব্রিটিশ জনসাধারণের কাছে শুধু চিঠি পাঠিয়েই তিনি সন্তুষ্ট থাকলেন না। লর্ড লিনলিথগোর সঙ্গে তিনি দেখা করলেন এবং তার দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য ব্রিটিশ সরকারের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য পীড়াপিড়ি করলেন। গান্ধীজি যখন লর্ড লিনলিথগোকে বললেন যে ব্রিটিশ জনসাধারণের উচিত অস্ত্র ত্যাগ করে আত্মিক শক্তিকে হিটলারকে বাধা দেওয়া, লর্ড লিনলিথগো হা হয়ে গেলেন। তিনি ভাবতেই পারেননি এ কথা কেউ বলতে পারে। এডিসিকে বেল বাজিয়ে ডেকে গান্ধীজিকে গাড়িতে পৌঁছে দিয়ে আসতে বলা, এটা ছিল তার রীতি। কিন্তু সেদিন তিনি এতই হতভম্ব হয়ে গিয়েছিলেন যে বেল বাজানো বা বিদায় নেয়া কোনোটাই তিনি করে উঠতে পারেননি। ফলে হতবাক স্তম্ভিত বড়লাটকে রেখে গান্ধীজিকে একাই হেঁটে রাস্তা চিরে বাইরে এসে গাড়িতে উঠতে হলো। গান্ধীজি তার স্বভাবসুলভ হাস্য পরিহাসের সঙ্গে এই ঘটনার কথা আমাকে বলেছিলেন। কংগ্রেসের মধ্যে ভেতরকার বিতর্ক চলতে থাকলো।
গান্ধীজির বক্তব্য হলো, কংগ্রেস কোনো অবস্থাতেই যুদ্ধে নিজেকে জড়াবে না। বর্তমান অবস্থায় ভারত যুদ্ধে যোগ দিতে পারে না। তার সঙ্গে এই পর্যন্ত আমার সায় ছিল। মৌলিক দৃষ্টিভঙ্গিতে আমাদের মতের অমিল থাকলেও এই ব্যাপারে আমরা একমত ছিলাম যে বর্তমান অবস্থায় ব্রিটিশকে ভারত কোনো রকম সাহায্য করবে না। এইভাবে আমার মূল নীতির সঙ্গে গান্ধীজির মূল মন্ত্রের বিরোধ রয়ে গেল কেবল তাত্ত্বিক ক্ষেত্রে। আমাদের মূল দৃষ্টিভঙ্গি আলাদা হলেও ব্রিটিশের মনোভাব কর্মক্ষেত্রে আমাদের একত্রে মিলিয়ে দিয়েছিল। বর্তমানের পরিপ্রেক্ষিতে কংগ্রেস কি করবে, এবার সেই প্রশ্ন সামনে এলো। দুনিয়া জুড়ে যখন সব সাংঘাতিক ঘটনা ঘটছে, তখন রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেস নিছক চুপ করে বসে থাকতে পারে না। আন্দোলন যদি হয় তো তা হবে একমাত্র ভারতীয় স্বাধীনতার দাবিতে, এবং সেই সঙ্গে তাতে এও ধরে নেওয়া থাকবে যে স্বাধীনতা পেয়ে গেলে ভারত যুদ্ধে যোগ দেবে। গান্ধীজি তাই গোড়ায় আন্দোলন মাত্রেরই বিরুদ্ধে ছিলেন। দিল্লি আর পুনার বৈঠকে ব্রিটিশ যখন কংগ্রেসের সহযোগিতার প্রস্তাব প্রত্যাখ্যান করল, তখন গান্ধীজি সীমাবদ্ধ আইন অমান্য আন্দোলনের কথা ভাবতে লাগলেন। তিনি প্রস্তাব করলেন যে যুদ্ধে ভারতকে টেনে নিয়ে যাওয়ার বিরুদ্ধে নারী পুরুষেরা ব্যক্তিগতভাবে প্রতিবাদ জানাবে, তারা যুদ্ধ প্রচেষ্টা থেকে প্রকাশ্যে নিজেদের আলাদা করবে এবং গ্রেফতার বরণ করবে। আমার মত ছিল আরও ব্যাপক এবং সক্রিয় যুদ্ধবিরোধী আন্দোলন করা হোক, কিন্তু গান্ধীজি তাতে রাজি হননি। যেহেতু গান্ধীজি বেশি দূর যেতে প্রস্তুত নন, সেই জন্য আমি অন্তত ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলন শুরু করতে রাজি হলাম। সেই প্রথম ব্যক্তিগত সত্যাগ্রহী বা বেসামরিক যুদ্ধ প্রতিরোধকারী হিসেবে বিনোবা ভাবাকেই বাছাই করা হলো। তার পরবর্তী দ্বিতীয় স্বেচ্ছাসেবক হিসেবে পণ্ডিত নেহেরু নিজের নাম দিলেন এবং গান্ধীজি তাতে রাজি হলেন। এরপর আরও অনেকে তাতে যোগ দিলেন এবং অচিরেই দেশব্যাপী ব্যক্তিগত সত্যাগ্রহের আন্দোলন দেখা দিল। ফল হলো এই যে গান্ধীজির সঙ্গে অহিংসার ব্যাপারে মূলত ভিন্নমত হয়েও বাস্তবে যে কর্মসূচি অনুষ্ঠিত হলো, তাতে আমরা দুজনেই একমত হলাম। এই ধরনের ব্যক্তিগত সত্যাগ্রহে ক্ষেত্রবিশেষে কিছু কিছু হাস্যকর ব্যাপারও ঘটতে দেখা গেল। পাঞ্জাবের এক কর্মী গান্ধীজির বা ওয়ার্কিং কমিটির অনুমতি ছাড়াই সত্যাগ্রহে নেমে পড়েছিল। ধরা পড়ার পর সে আত্মপক্ষ সমর্থন করে, অথচ তা নিষেধ করে এই ব্যাপারে কংগ্রেসের স্পষ্ট নির্দেশ ছিল। বিচারক ম্যাজিস্ট্রেট তাকে সাজা দেন এবং 1 আনা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট নিজেরই পকেট থেকে সেই পয়সা দিয়ে তাকে ছেড়ে দেন। এতে পাঞ্জাবে আন্দোলনের এমন দুর্নাম হয় যে তা সামাল দিতে গিয়ে আমাকে সেখানে ছুটতে হয়। ফেরার পথে লাহোরে আমি গ্রেফতার হই। এই গ্রেফতার হওয়ার মধ্যেও কিছুটা হাসির ব্যাপার ছিল। ভোরে চা খাওয়ার জন্যে আমি রিফ্রেশমেন্ট কারের দিকে যাচ্ছিলাম। এমন সময় পুলিশের সুপারিনটেন্ডেন্ট এসে আমাকে সমন দেখায় এবং তার শ্রদ্ধা জানায়। আমি গম্ভীরভাবে বলি, আপনি আমাকে যে বিশ্বাস মর্যাদা দিয়েছেন তার জন্যে আমি ধন্য হচ্ছি। এমনকি ব্যক্তিগত সত্যাগ্রহে নামার সুযোগ পাওয়ার ঢের আগেই আপনি আমাকে গ্রেফতার করলেন। আমাকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হলো। আমি নৈনি জেলে আটক থাকলাম। কিছুদিন পরে ডাক্তার কাটজুও আমার সঙ্গী হলেন। অবশ্য পুরো মেয়াদ আমাদের জেল খাটতে হয়নি, কারণ দুনিয়া কাঁপানো 2টি গুরুতর ঘটনা কিছুদিনের মধ্যেই যুদ্ধের পুরো চরিত্র বদলে দিল। প্রথমত, 1941-এর জুন মাসে সোভিয়েত রাশিয়াকে জার্মানি আক্রমণ করল। তার 6 মাসের মধ্যে পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘা দিয়ে বসল জাপান। সোভিয়েত রাশিয়ার উপর জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর জাপানের আক্রমণে এবার সত্যি করেই যুদ্ধ বিশ্বব্যাপী আকার নিল। সোভিয়েত রাশিয়ার উপর জার্মান আক্রমণের আগে এই যুদ্ধ ছিল পশ্চিম ইউরোপীয় দেশগুলির অন্তর্দ্বন্দ্ব। জার্মান আক্রমণ যুদ্ধের সীমানাকে এতদিন নাগালের বাইরে থাকা বিপুল এলাকায় ছড়িয়ে দিল। মার্কিন যুক্তরাষ্ট্র এ যাবৎ যুক্তরাজ্যকে প্রচুর সাহায্য করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন যুদ্ধের বাইরে ছিল। মার্কিন মহাদেশের গায়ে এতদিন কোনো আঁচড় লাগেনি।
পার্ল হারবারে জাপানি আক্রমণের দরুন যুক্তরাষ্ট্র হাঙ্গামায় জড়িয়ে পড়ল। ফলে যুদ্ধ প্রকৃতই বিশ্বব্যাপী আকার নিল। গোড়ার দিকে জাপানের বিস্ময়কর সাফল্য যুদ্ধকে ভারতের একেবারে দোরগোড়ায় এনে হাজির করল। জাপান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মালয় আর সিঙ্গাপুর দখল করে নিল, যে বর্মা 1937-এর আগে ভারতের অংশবিশেষ ছিল। অচিরেই তা অধিকৃত হল। অবস্থা এমন সঙ্গীন হয়ে উঠল যে খোদ ভারত অচিরেই আক্রান্ত হওয়ার উপক্রম হল। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই জাপানি জাহাজ দেখা গিয়েছিল। কিছুদিনের মধ্যেই জাপানি নৌবহর আন্দামান আর নিকোবরের পতন ঘটালো। জাপান ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষভাবে যুদ্ধের ভার কাঁধে নিতে হলো। এই সময়ের ঢের আগেই যুক্তরাষ্ট্র ব্রিটিশকে ভারতের সঙ্গে সমঝোতা করার পরামর্শ দিয়েছিল। ভারতীয় সমস্যা মিটিয়ে ফেলার এবং ভারতের শতপ্রবৃত্ত সহযোগিতা আদায় করার জন্যে এবার সে যুক্তরাজ্যের ওপর আরও বেশি চাপ দিতে শুরু করল। তখন না হলেও পরে জানা গিয়েছিল যে পার্ল হারবারের ওপর জাপানি আক্রমণের অব্যাহতি পরে প্রেসিডেন্ট রুজভেল্ট ভারতীয় নেতাদের সঙ্গে বোঝাপড়া করার জন্যে ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলেন। ভারত সরকার এইসব অনুরোধ একেবারে ঠেলে ফেলে দিতে পারেনি এবং তার নীতি কিছু দূর অবধি বদল করার সিদ্ধান্ত নিয়েছিল। বড়লাট 1931-এর ডিসেম্বরে জওহরলাল আর আমাকে মুক্তি দেবার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত নেবার পেছনে উদ্দেশ্য ছিল পরিবর্তিত যুদ্ধাবস্থায় কংগ্রেসের প্রতিক্রিয়া কী তা বাজিয়ে দেখা। আমাদের মনোভাব পরখ করে দেখে সরকার তারপর অন্যদের মুক্তি দেবার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়েছিল। সে যাই হোক, আমাকে মুক্তি দেওয়া জরুরি ছিল, কেননা আমি ছাড়া না পেলে ওয়ার্কিং কমিটির কোনো বৈঠক হতে পারবে না। আমার কাছে যখন মুক্তির নির্দেশ এসে পৌঁছলো তখন আমার মনের অবস্থা খুব কাহিল। ছাড়া পেয়ে আমার কেমন যেন মাথা হেট হওয়ার অনুভূতি হলো। আগে আগে যখনই জেল থেকে ছাড়া পেয়েছি তখনই মনে খানিকটা কেল্লা ফতে হওয়ার ভাব জেগেছে। এবার আমি তীব্রভাবে অনুভব করলাম যে যদিও 2 বছরের বেশি দিন ধরে যুদ্ধ চলছে, আমরা কিন্তু ভারতীয় স্বাধীনতা লাভের ক্ষেত্রে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারিনি। আমরা যেন হয়ে পড়েছি পারিপার্শ্বিক অবস্থার দাস। আমরা আমাদের ভবিতব্যের নিয়ন্তা হতে পারিনি। ছাড়া পাওয়ার ঠিক পরে পরেই বর্দলিতে আমি ওয়ার্কিং কমিটির একটি বৈঠক ডাকি। গান্ধীজি তখন সেখানে ছিলেন এবং যাতে সেখানেই বৈঠকটি হয় তিনি সেই ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি গিয়ে গান্ধীজির সঙ্গে দেখা করি এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে আমাদের মধ্যে ফারাক আরও বেড়ে গেছে। আগে আমাদের মতানৈক্য ছিল শুধু নীতির প্রশ্নে, কিন্তু এখন সেই সঙ্গে পরিস্থিতির বিচারের ক্ষেত্রেও তার আর আমার মধ্যে দেখা দিয়েছে মৌলিক পার্থক্য। মনে হলো গান্ধীজির এখন দৃঢ় বিশ্বাস যুদ্ধ প্রচেষ্টায় ভারত পুরোপুরি সহযোগিতা করতে চাইলে ভারতকে স্বাধীন দেশ হিসেবে মানতে ব্রিটিশ সরকার সাগ্রহে রাজি হবে। তার ধারণা যদিও সরকারের রক্ষণশীল দলের প্রাধান্য এবং মিস্টার চার্চিল প্রধানমন্ত্রী, তবু যুদ্ধ এখন যে জায়গায় এসে ঠেকেছে তাতে সহযোগিতার মূল্য হিসেবে ভারতের স্বাধীনতা স্বীকার করে নেওয়া ছাড়া ব্রিটিশের আর গত্যন্তর নেই। আমার নিজস্ব বিচার হলো সম্পূর্ণ অন্য। আমি ধারণা করেছিলাম যে আমাদের সহযোগিতা পেতে ব্রিটিশ সরকার যদিও আন্তরিকভাবে উদ্গ্রীব, তবুও ভারতকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিতে তখনও তারা প্রস্তুত নয়। আমি মনে করেছিলাম ব্রিটিশ সরকার বড়জোর বর্ধিত ক্ষমতাসহ একটি নতুন এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করতে পারে এবং তাতে তারা কংগ্রেসকে পর্যাপ্ত প্রতিনিধিত্ব দিতে পারে। এই নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হলো, কিন্তু আমি গান্ধীজিকে কিছুতেই সমতে আনতে পারিনি। ছাড়া পাওয়ার পর কিছুদিনের মধ্যেই কলকাতায় আমি একটি সাংবাদিক সম্মেলন করি। সেখানে আমাকে যখন জিজ্ঞেস করা হয় যুদ্ধের ব্যাপারে কংগ্রেস তার নীতি পরিবর্তন করতে চায় কি না, তার উত্তরে আমি বলি যে ব্রিটিশ সরকারের মনোভাবের পর তা নির্ভর করছে। সরকার তার দৃষ্টিভঙ্গি বদলালে কংগ্রেসও তার মনোভাব বদলাবে। আমি স্পষ্টভাবে বলি,
যে যুদ্ধ সম্পর্কে কংগ্রেসের মনোভাব পরিবর্তনের অতীত আপ্তবাক্য গোছের কিছু নয়। আমাকে আরও জিজ্ঞেস করা হয় যে জাপান ভারত আক্রমণ করলে ভারতবাসীদের কর্তব্য কি হবে। আমি এক মুহূর্ত দ্বিধা না করে বলি যে সেক্ষেত্রে সব ভারতবাসীর উচিত হবে দেশ রক্ষার জন্যে অস্ত্র ধারণ করা। আমি আরও বলি, আমাদের হাত পা বেঁধে রেখেছে যে বন্ধন পাশ তা খুলে দেয়, একমাত্র তাহলেই আমরা তা করতে পারব। আমাদের হাত পা যদি বাঁধা থাকে তাহলে কেমন করে আমরা লড়াই করব? লন্ডনের দি টাইমস এবং ডেইলি নিউজ এই সাক্ষাৎকার প্রসঙ্গে মন্তব্য করে বলে যে এতে গান্ধীজি এবং কংগ্রেসের নেতৃত্বের মধ্যে মতামতের পার্থক্য সূচিত হচ্ছে। যুদ্ধ সম্পর্কে গান্ধীজি এমন এক অপরিবর্তনযোগ্য মনোভাব গ্রহণ করেছেন যাতে আপোষ আলোচনার কোনো স্থান বা আশা নেই। অন্যদিকে আমার বিবৃতি মিটমাটের একটা আশা তুলে ধরেছে। ওয়ার্কিং কমিটির বৈঠকের সময় গান্ধীজি ব্রিটিশের সংবাদপত্রের মন্তব্যগুলোর কথা উল্লেখ করেন। তিনি স্বীকার করলেন যে এইসব মন্তব্য তাকে কিছুটা ভাবিয়েছে। সেই সঙ্গে তার এই বিশ্বাস আরও জোরালো হয়েছে যে কংগ্রেস যদি যুদ্ধে সহযোগিতার হাত বাড়ায় তাহলে ব্রিটিশ সরকার তার মনোভাব বদলাতে রাজি হবে। কংগ্রেসের মনোভাব কি হবে এই নিয়ে দুদিন ধরে সমানে বিতর্ক চলল, কিন্তু সর্বসম্মত কোনো সিদ্ধান্তে পৌঁছানো গেল না। অহিংসা হলো মূল মন্ত্র এবং কোনো অবস্থাতেই তা বিসর্জন দেওয়া যাবে না। গান্ধীজি তার এই মতে অবিচল রইলেন। এই অনুসিদ্ধান্ত হিসেবে তিনি যুদ্ধে ভারতের যোগদান কোনো অবস্থাতেই অনুমোদন করতে পারেন না। আমি এই মর্মে আমার সাবেক মতের পুনরাবৃত্তি করি যে অহিংসাকে মূল মন্ত্র হিসেবে না ধরে কংগ্রেসের উচিত ভারতের স্বাধীনতার দাবিতে আরও বেশি জোর দেওয়া। সবচেয়ে কঠিন সমস্যার মধ্যেও সমাধান বার করার এক অদ্ভুত ক্ষমতা ছিল গান্ধীজির। এক্ষেত্রে যখন আমাদের আলোচনা একটা অচল অবস্থায় এসে ঠেকেছে, তিনি এমন এক সূত্র দিলেন যাতে দুটি বিরুদ্ধ দৃষ্টিভঙ্গি একসঙ্গে মিলতে পারে। বিপরীত দৃষ্টিভঙ্গি অনুধাবন করা এবং চমৎকারভাবে তা তুলে ধরার তার এক আশ্চর্য ক্ষমতা ছিল। যখন তিনি দেখলেন যুদ্ধে ভারতের যোগদানের প্রশ্নে আমি আমার মত শক্তভাবে আঁকড়ে আছি, তিনি তা বদলাবার জন্যে আমাকে আর পীড়াপিড়ি করলেন না, বরং ওয়ার্কিং কমিটিতে তিনি এমন এক প্রস্তাব আনলেন যাতে আমার দৃষ্টিভঙ্গি যথাযথভাবে প্রতিফলিত হলো। কিছুদিনের মধ্যে ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে আরও একটি গুরুতর পরিবর্তন দেখা দিল। যুদ্ধের সূচনা পর্বে সুভাষচন্দ্র বসু যুদ্ধ প্রচেষ্টাকে সক্রিয়ভাবে বাধা দেওয়ার এক অভিযান শুরু করেন। এইসব ক্রিয়াকলাপের জন্য তাকে বন্দী করা হয়, কিন্তু তিনি অনশন আরম্ভ করলে তাকে মুক্তি দেওয়া হয়। 1941-এর 26শে জানুয়ারি শোনা গেল তিনি দেশ ছেড়ে ভারতের বাইরে চলে গেছেন। 1 বছরেরও বেশি তার সম্পর্কে আর কোনো কিছু শোনা যায়নি। তিনি বেঁচে আছেন কি মারা গেছেন সে সম্পর্কেও লোকে নিশ্চিতভাবে কিছু জানত না। 1942-এর মার্চ মাসে তিনি একটি বক্তৃতা দেন এবং তা বার্লিন বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়। এর ফলে সব সন্দেহের অবসান ঘটে। এবার এটা পরিষ্কার হলো যে তিনি বার্লিনে পৌঁছেছেন এবং সেখান থেকে একটি ব্রিটিশ বিরোধী ফ্রন্ট গড়বার চেষ্টা করছেন। ইতিমধ্যে ভারতে ব্রিটিশ অধিকারের বিরুদ্ধে জাপানি প্রচার অভিযানও ক্রমে তীব্র হয়ে উঠল। জার্মানি ও জাপানের এই প্রচার ভারতের বহু সংখ্যক লোকের মনে ছাপ ফেলেছিল। জাপানিদের প্রতিশ্রুতিতে অনেকেই আকৃষ্ট হয়েছিল এবং তারা বিশ্বাস করেছিলেন যে জাপান ভারতীয় স্বাধীনতা এবং এশীয় সংহতির সপক্ষে কাজ করছেন। তারা বলতে লাগলেন যে জাপান আক্রমণ যেহেতু ব্রিটিশ শক্তিকে দুর্বল করছে, অতএব তা আমাদের স্বাধীনতা সংগ্রামের সহায়ক এবং আমাদের উচিত এই সুযোগের 16 আনা সদ্ব্যবহার করা। এর ফলে আমাদের দেশে জনমতের একাংশ জাপানের প্রতি উত্তরোত্তর সহানুভূতি সম্পন্ন হয়ে উঠল। আরেকটি বিষয়ও পরিস্থিতির বিচারের দিক থেকে গান্ধীজি ও আমার মধ্যে পার্থক্য ছিল। এই সময়ে ক্রমেই গান্ধীজির কেমন যেন মনে হতে থাকে যে মিত্রপক্ষ যুদ্ধে জিততে পারবে না। তার ভয় হলো শেষ পর্যন্ত হয়তো জার্মানি ও জাপান জিতে যাবে।
কিংবা বড়জোর স্থিতি অবস্থা দেখা দেবে। যুদ্ধের ফলাফল কি দাঁড়াবে সে সম্বন্ধে গান্ধীজি খুব স্পষ্ট করে কিছু না বললেও তার সঙ্গে আলোচনা করে আমার মনে হয়েছিল যে যুদ্ধে মিত্রপক্ষের জয় সম্পর্কে তিনি ক্রমশ সন্দিহান হয়ে উঠেছিলেন। আমি এও দেখেছিলাম যে সুভাষ বসুর জার্মানিতে পালানোর ব্যাপারটা গান্ধীজির মনকে বেশ ভালোভাবে নাড়া দিয়েছিল। তার অনেক কাজ ইতিপূর্বে গান্ধীজির অপছন্দ হলেও দেখলাম এই সময়ে তার মনোভাব বেশ একটা পরিবর্তন এসেছে। তার নানা মন্তব্য শুনে এ বিষয়ে আমি নিঃসংশয় হয়েছিলাম যে ভারত থেকে পালানোর ব্যাপারে সুভাষ বসু যে সাহস আর বলবুদ্ধির পরিচয় দিয়েছেন তা গান্ধীজির মন কেড়েছিল। সুভাষ বসু সম্পর্কে তার এই গুণগ্রাহিতা তার অজান্তে সমগ্র যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে গান্ধীজির মতামতকে কিছুটা প্রভাবিত করেছিল। ভারতের ক্রিপস মিশনে আসার পর যে আলোচনা চলে তা ঘোলাটে হওয়ার পিছনে এই মুগ্ধতাও কিছুটা কাজ করেছিল। ক্রিপসের আনীত প্রস্তাব এবং আমাদের তা নাকচ করার কারণ সম্পর্কে পরের অধ্যায়ে আরও বিশদভাবে আমি আলোচনা করব। তবে আমি এখানে একটি রিপোর্টের উল্লেখ করতে চাই যা ক্রিপসের আসার ঠিক আগেই প্রচারিত হয়েছিল। এটি জোর খবর ছিল যে সুভাষ বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন। ভারতে এই খবর রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে এবং অন্যান্যদের মধ্যে গান্ধীজিও এতে গভীরভাবে মর্মাহত হন। সুভাষ বসুর মার কাছে তিনি একটি শোকবার্তা পাঠান। তাতে তার সন্তান ও তার দেশ সেবা সম্পর্কে পঞ্চমুখে প্রশংসা করেন। পরে জানা যায় খবরটি ছিল মিথ্যে। যাই হোক, ক্রিপস আমাদের কাছে এই বলে অনুযোগ করেছিলেন যে গান্ধীজির মতন মানুষ অমন গদগদ হয়ে সুভাষ বসুর প্রশংসা করবেন এটা তাদের কাছে ছিল অপ্রত্যাশিত। গান্ধীজি ছিলেন অহিংসায় বিশ্বাসী। সেক্ষেত্রে সুভাষ বসু খোলাখুলি অক্ষশক্তির পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে মিত্রপক্ষের পরাজয়ের জন্য গলা ফাটিয়ে প্রচার করে চলেছিলেন। 4. একটি চীনা গর্ভনাটিকা। যুদ্ধে ভারত যাতে স্বেচ্ছায় যোগ দিতে পারে তার জন্যে প্রেসিডেন্ট রুজভেল্ট আগ্রহ প্রকাশ করেছিলেন। সে কথা আগে বলেছি। জেনারেলিসিমো চিয়াং কাই শেকও বারবার সেই একই কথা জোর দিয়ে বলেছেন। লড়াই বেঁধে যাওয়ার পর তিনি চাপ দেন ব্রিটিশ যাতে ভারতের সঙ্গে একটা বোঝাপড়ায় আসে। এরপর জাপান পার্ল হারবার আক্রমণ করলে তিনি এ ব্যাপারে আরও বেশি জোর দিতে থাকেন। জাপান হামলা করার ফলে স্বাভাবিকভাবেই জেনারেলিসিমো আর চীনা সরকারের গুরুত্ব বেড়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউএসএসআর এবং ফ্রান্সের মতোই চীনও বিশ্বের একটি প্রধান শক্তি হিসেবে স্বীকৃতি পায়। চিয়াং কাই শেক সমানে ব্রিটিশ সরকারের উপর চাপ দিতে থাকেন যাতে সে ভারতের স্বাধীনতা মেনে নেয়। তার বক্তব্য ছিল, ভারত যদি স্বেচ্ছায় যুদ্ধে অংশ না নেয় তাহলে ভারত তার সাধ্যমতো সহায়তা দেবে না। যুদ্ধ শুরু হওয়ার অল্প কিছুকাল আগে জওহরলাল নেহরু দক্ষিণ চীন সফরে যান। সেখানে তিনি ছিলেন চিয়াং কাই শেকের অতিথি। এইভাবে তার সঙ্গে নেহরুর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সঙ্গে ভারতীয় রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সাক্ষাতে তিনি অনেক কিছু জানতে পারেন। জওহরলালের সফরের একটি ফল হলো এই যে চিয়াং কাই শেক ভারতে একদল প্রতিনিধি পাঠালেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি আমাকে একটি চিঠি লিখলেন। এই চিঠিতে তিনি ভারতের আশা আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সহমর্মিতা জানালেন এবং ভারতের মঙ্গল কামনা করে তিনি স্বনির্বন্ধ আকুতি প্রকাশ করলেন। এই সময় তিনি স্থির করলেন যে তিনি স্বয়ং ভারত সফরে আসবেন এবং যাতে একটি মীমাংসার পথ বার করা যায় তার জন্যে তিনি বড়লাট ও কংগ্রেস নেতাদের সঙ্গে দেখা করবেন। এর ফলে যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে ভারতীয় জাতীয় নেতাদের যুক্ত করা যাবে, এটাই তিনি আশা করেছিলেন। আমি তখন দিল্লিতে আসফ আলীর কাছে রয়েছি। সেই সময় জানতে পারলাম 1942-এর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে চিয়াং কাই শেক ভারতে আসছেন। দিন কয়েক পর
মাদাম চিয়াংকাই শেকের কাছ থেকে এই মর্মে একটি বার্তা পেলাম যে তিনিও সঙ্গে আসছেন। এরপরই একটি সরকারি ঘোষণায় জানানো হলো যে জেনারেলিসিমো আর মাদাম চিয়াংকাই শেক ভারত সরকারের অতিথি হয়ে দিল্লি আসছেন। 1942-এর 9 ফেব্রুয়ারি জেনারেলিসিমো আর মাদাম চিয়াংকাই শেক দিল্লি এসে পৌঁছলেন। তার আসার দুদিন পর জওহরলাল আর আমি গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তার সঙ্গে দেখা করার একটি মুশকিল ছিল এই যে তিনি কোনো বিদেশি ভাষা জানতেন না। অবশ্য তার সঙ্গে একজন দোভাষী ছিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই তাতে কথাবার্তা চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে এবং কিছুটা সৌজন্যমূলকভাবে। মুখপাত্রেই একটি লম্বা বক্তৃতা করে জেনারেলিসিমো এটা প্রতিপন্ন করতে চাইলেন যে একটি পরাধীন দেশ তার স্বাধীনতা অর্জন করতে পারে কেবল দুটোর একটি পন্থায়, হয় সশস্ত্র হয়ে সে বিদেশিদের মেরে তাড়াতে পারে, নয় শান্তিপূর্ণ পদ্ধতিতে সে তার স্বাধীনতা লাভ করতে পারে। কিন্তু তার মানে হবে পর্যায়ক্রমে স্বাধীনতার লক্ষ্যের দিকে এগোনো। যতদিন লক্ষ্য সাধন না হয় ততদিন স্বায়ত্তশাসনের দিকে ধাপে ধাপে এগোতে হবে। বিদেশি অথবা জাতীয় স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে দেশ লড়াই করছে তার সামনে মাত্র এই দুটি পথই খোলা আছে। জেনারেলিসিমো বললেন, এই নীতি যে ঠিক তার স্পষ্ট নজির হলো চীন দেশ। চীন দেশে জাতীয় আন্দোলন শুরু হয় 1911 সালে, কিন্তু স্বাধীনতা অর্জন করতে অনেকগুলো স্তর পেরোতে হয়েছে। ভারতকে সেই একই পথ অনুসরণ করতে হবে। অবশ্য ভারতবাসীদের এটা ঠিক করতে হবে যে তারা কিভাবে তাদের লক্ষ্য হাসিল করবে। জেনারেলিসিমোর মতে পথ বলতে একটাই, একচোটে স্বাধীনতা না মিললে ভারতকে তা অর্জন করতে হবে ধাপে ধাপে, এর বিকল্প নেই। আমাকে বললেন যে ব্রিটিশ সরকারের সঙ্গে আগাগোড়া তিনি যোগাযোগ রাখছেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তিনি বার্তা পাঠিয়েছেন। তার কাছ থেকে জেনারেলিসিমো উত্তরে পেয়েছেন। এই বিষয়ে তিনি নিশ্চিত যে ভারতীয়রা যদি বিচক্ষণতা এবং রাষ্ট্রীয় বুদ্ধির পরিচয় দেন তাহলে যুদ্ধ পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগিয়ে শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারবেন। এরপর জেনারেলিসিমো আমাকে জিজ্ঞেস করলেন ভারতের যথার্থ স্থান কোথায়, সে কি নাৎসি জার্মানির পক্ষে না গণতান্ত্রিক জোটের পক্ষে। এর উত্তরে আমি তাকে জানাই যে আমি নির্দ্বিধায় বলতে পারি, আমাদের পথের বাধাগুলো সরে গেলে ভারত যাতে গণতন্ত্রের শিবিরে যোগ দেয় তার জন্যে আমি চেষ্টার ত্রুটি করব না। জেনারেলিসিমো এর প্রশ্নোচ্ছলে আমাদের জানালেন যে এই বিশ্বযুদ্ধে সুবিপুল জনসাধারণের কাছে স্বাধীনতা না দাসত্ব, এটাই হলো বিচার্য বিষয়। মাথার ওপর আজ যখন এত বড় বিপদ, তখন কোনো রকম শর্তের কথা না তুলে আমাদের কি কর্তব্য নয় যুক্তরাজ্য আর চীন দেশের পক্ষ নেওয়া? আমি উত্তর দিলাম যে আমরা গণতান্ত্রিক শিবিরে যোগ দেবার জন্য মুখিয়ে আছি, কিন্তু তার আগে আমাদের স্বাধীন হতে হবে। তখন আমরা আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছা খাটিয়ে গণতান্ত্রিক দেশগুলোর পাশে গিয়ে দাঁড়াবো। জেনারেলিসিমো আবার বললেন, তার বিবেচনায় ভারতের দিক থেকে দেখলে ডমিনিয়ন স্ট্যাটাস আর পূর্ণ স্বাধীনতার মধ্যে বস্তুত কোনো তফাৎ নেই। এরপর এই বিষয় নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে বললেন যে ব্রিটিশ সরকার যদি ডমিনিয়ন স্ট্যাটাসের সঙ্গে স্বায়ত্তশাসনের অধিকার দিতে চায় তাহলে ভারতের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে সে প্রস্তাব গ্রহণ করা। তিনি এও বললেন যে জওহরলাল যে তার এই মত সমর্থন করেন না তিনি তা জানেন। জওহরলাল চান পূর্ণ স্বাধীনতা, কিন্তু ভারতের একজন শুভার্থী হিসেবে তার উপদেশ হলো আমরা যেন এই ধরনের প্রস্তাব বাতিল না করি। জওহরলাল উর্দুতে আমাকে বললেন যে কংগ্রেস সভাপতি হিসেবে এর উত্তর আমারই দেওয়া উচিত। আমি জেনারেলিসিমোকে বললাম, ব্রিটিশ সরকার যদি ডমিনিয়ন স্ট্যাটাস দিতে চায় এবং এ বিষয়ে রাজি হয় যে যুদ্ধের মধ্যে ভারতীয় প্রতিনিধিরা স্বাধীন আর দায়িত্বের ভার নিয়ে কাজ করতে পারবে, তাহলে কংগ্রেস সে প্রস্তাব প্রত্যাখ্যান করবে না। এই পর্বে মাদাম চিয়াংকাই শেক এসে আমাদের সঙ্গে যোগ দেন এবং চা খেতে আমন্ত্রণ জানান। তিনি থাকায়
আমাদের আলোচনা ঢের সাবলীল হয়ে ওঠে, কেননা তার শিক্ষা দীক্ষা যুক্তরাষ্ট্রে এবং ইংরেজি বলেন অতি স্বচ্ছন্দে। জেনারেলিসিমো বললেন, এটা পরিষ্কার যে যুদ্ধের ভার ব্রিটিশ সরকারকেই বইতে হবে। এমন আশা করা ঠিক হবে না যে লড়াই যতদিন চলবে ততদিন তারা ভারতীয়দের হাতে 16 আনা দায়িত্ব ছেড়ে দেবে। জবাবে আমি বললাম, যুদ্ধকালীন পর্বের জন্য একটি ছক করা যায়, যা ভারতীয় নেতৃবৃন্দ আর ব্রিটিশ সরকার উভয়েরই গ্রহণযোগ্য হবে। যাই হোক, আসল ব্যাপার হলো ভারতীয় সমস্যার যুদ্ধোত্তর ফয়সালা। ব্রিটিশ সরকার যুদ্ধের পর ভারতীয় স্বাধীনতার একবার আশ্বাস দিলেই আমরা বোঝাপড়া করে ফেলব। মাদাম চিয়াংকাই শেক আমার কাছে জানতে চাইলেন যে আমাদের আলোচনার কথা যদি ব্রিটিশ সরকারের গোচরে আনা হয় তাহলে তাতে আমাদের কোনো আপত্তি আছে কিনা। আমি বললাম যে কংগ্রেস তার এই অবস্থান প্রকাশ্যেই গ্রহণ করেছে। আমাদের এই মতের কথা কাউকে জানালে আপত্তির কোনো কারণ হবে না। জেনারেলিসিমো চিয়াংকাই শেকের ভারত সফরের এই পুরো সময়টাতে ব্রিটিশ সরকার বিতিকিচ্ছিরি অবস্থার মধ্যে পড়ে। জেনারেলিসিমো আর কংগ্রেস নেতাদের মধ্যে এতটা দহরম মহরম তার পছন্দ হয়নি। এর ফলে ভারতে এবং বিদেশে এমন একটা ধারণার সৃষ্টি হতে পারে যে জেনারেলিসিমো বোধহয় আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। অন্যদিকে জেনারেলিসিমো পরিষ্কার জানিয়েছিলেন যে কেবল বড়লাট আর সেনাধ্যক্ষ নয়, কংগ্রেস নেতাদের সঙ্গেও যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি ভারতে এসেছেন। কাজেই আমাদের সঙ্গে যোগাযোগ করার ব্যাপারটা সরকার আটকাতে পারেনি। জেনারেলিসিমো তাজমহল দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সরকার তার জন্য সরকারি দাচে একটি সফরসূচি তৈরি করে এবং ঠিক হয় সরকারের মনোনীত ব্যক্তিরা তার সফরসঙ্গী হবেন। মাদাম চিয়াংকাই শেক অবশ্য বললেন, জওহরলাল তাদের সঙ্গে আগ্রায় গেলে ভালো হয়। সুতরাং জওহরলাল সেই দলের অন্তর্ভুক্ত হন। এটাও ভারত সরকারের একেবারে বরদাস্ত হয়নি। দিল্লি থেকে জেনারেলিসিমো কলকাতায় যান। বাংলা সরকার আলিপুরের বড়লাট ভবনে জেনারেলিসিমোর থাকবার ব্যবস্থা করে। জেনারেলিসিমো জওহরলালকে এই খবরটা দিয়ে বলেন যে তিনি আশা করেছিলেন কলকাতায় জওহরলালের সঙ্গে তার আবার দেখা হবে। জওহরলাল কলকাতায় গেলেন এবং সেখানে দুজনের আরও কথাবার্তা হলো। গান্ধীজি তখন বিড়লা পার্কে অবস্থান করছিলেন। জেনারেলিসিমো সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করলেন। প্রায় 2 ঘন্টা ধরে তাদের সেই সাক্ষাৎকারের মাদাম চিয়াংকাই শেক দোভাষীর কাজ করেন। গান্ধীজি তাকে বলেন দক্ষিণ আফ্রিকায় কিভাবে তিনি প্রথম সত্যাগ্রহ শুরু করেন এবং ভারতীয় রাজনৈতিক সমস্যার সমাধানকল্পে কিভাবে তিনি ক্রমশ অহিংস অসহযোগিতার কর্মকৌশল অভিব্যক্তি ঘটান। জেনারেলিসিমোর সফরের সময় আমি কলকাতায় ছিলাম না। পরে জওহরলাল আমাকে তাদের সাক্ষাৎকারের বিবরণ দেন। এই সময় গান্ধীজির সঙ্গে সব ব্যাপারে জওহরলালের ঠিক মতের মিল হচ্ছিল না। তার ধারণা গান্ধীজি জেনারেলিসিমোর সঙ্গে যে ধাঁচের কথাবার্তা বলেছেন সেটা তার মনে খুব একটা অনুকূল ছাপ ফেলেনি। এই ভাষ্য মেনে নেওয়া আমার পক্ষে শক্ত ছিল। এমন হতে পারে যে গান্ধীজি যেখানে দাঁড়িয়ে তার সমূহ তাৎপর্য জেনারেলিসিমো অনুধাবন করতে পারেনি। গান্ধীজির যুক্তিগুলো তার নাও মনে ধরতে পারে, কিন্তু গান্ধীজির চুম্বক সদৃশ যে প্রভাবে বিদেশিরা আচ্ছন্ন হয় সেই প্রভাব যে তার উপরও পড়েছে সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। এদেশ ছাড়ার আগে জেনারেলিসিমো যথাশীঘ্র সম্ভব ভারতকে প্রকৃত রাজনৈতিক ক্ষমতা দেবার জন্যে গ্রেট ব্রিটেনের কাছে ঐকান্তিক আবেদন জানান। কিন্তু এটা স্পষ্ট, ভারতীয় স্বাধীনতাকে তৎক্ষণাৎ স্বীকৃতি দেওয়ার ব্যাপারে বড়লাট বা ব্রিটিশ সরকারের কানে জল ঢোকাতে তিনি সমর্থ হননি। এই সঙ্গে শেষ হল মৌলানা আবুল কালাম আজাদ রচিত ভারত স্বাধীন হলো বইটির 2য় খণ্ড। আমাদের এই পাঠায়োজন আপনাদের কেমন লাগছে তা চাইলে আমাদের জানাতে পারেন। আর আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।